ভিসা রিজেকশনের কিছু কারণ সকলেরই জেনে রাখা দরকার। যারা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিট হয়েছে বা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট করবেন, অনলাইন হয়েছে এরকম। যারা আছেন ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনাদের জেনে রাখা উচিত যে আসলে ভিসা রিজেকশন কেন হয় বা এক্সাক্টলি কারণগুলো কী? যদিও সবগুলো কারণ বলা সম্ভব না। কারণ সবগুলো কারণ কারোরই জানা নেই। মূলত ভিসার যে বিষয়টা থাকে, ভিসা রিজেকশনের জন্য সমস্ত পাওয়ার থাকে ভিসা অফিসারের। ভিসা অফিসার চাইলে আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে যেকোনো কারণ ছাড়াই। তারপরও হচ্ছে আপনার কিছু কারণ আমার চোখে পড়েছে যেগুলো, সেগুলো নিয়ে আমি মোটামুটি একটা আলোচনা করতে চাচ্ছি। সেটা অনেকটা হতে পারে আপনার এরকম যে, অন্যতম একটা কারণ যেটা আমি রিসেন্টলি বা বেশ কিছুদিন থেকে অবজার্ভ করতেছি। অনেকে আছে হচ্ছে আপনার ইউরোপ বা সেনজেনে আসার জন্য বিভিন্ন সময় ট্যুরিস্টে অথবা পোল্যান্ড বা অন্যান্য কোনো দেশ অথবা ক্রোয়েশিয়ার জন্য আগে হচ্ছে আপনার ফিঙ্গার করেছেন। মিনস ফাইল জমা করেছেন ভিএফএসে অথবা তাদের ভিসা সেন্টারে গিয়ে। তখন আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। আবার পরবর্তীতে আপনার হচ্ছে নতুন করে ওয়ার্ক পারমিট আসছে, আবার ভিসার জন্য আবেদন করেছেন। কিন্তু সেখানে আপনি মেনশন করেন নাই যে আপনার আগে একটা ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। এখানে আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার একটা ক্লজ আছে যেখানে পূর্ববর্তীতে আপনি হচ্ছে ফিঙ্গার দিয়েছেন কিনা সেটা মেনশন করার একটা অপশন থাকে। আর যদি সেটা হচ্ছে আপনি ফিঙ্গার দিয়ে থাকেন, সেটা কয় তারিখে ফিঙ্গার দিয়েছেন ওটা উল্লেখ করার মতো। তো এটার ক্ষেত্রে হচ্ছে সবাই যেটা করে সেটা হচ্ছে নো দিয়ে রাখে বা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখে। যদি কারো ফিঙ্গার হয়ে থাকে, সেটা এনি কাইন্ডস অফ ইউরোপিয়ান কান্ট্রি আপনি ফিঙ্গার দিয়েছেন। তো অবশ্যই সেটা হচ্ছে ২৭ নাম্বারে থাকে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ২৭ নাম্বার ক্লজে fingerprints collected previously for the purpose of visa application. তো আপনি যেকোনো দেশের জন্য ফিঙ্গার দিয়ে থাকেন, তো সেটা অবশ্যই আপনি ডেটটা মেনশন করবেন, কোন ডেটে দিয়েছেন। হয়তো কান্ট্রি উল্লেখ করা থাকলে কান্ট্রি উল্লেখ করতে পারেন। আর যদি আপনি মনে করেন অনেকের হয়তো এরকম হয় যে এটা উল্লেখ না করলেও ভিসা হয়ে যায়, দ্যাটস গুড লাক। আবার আমি দেখেছি যে অনেকের হচ্ছে আপনার এই একটা কারণে যে আপনি ভিসা ফর্ম ফিল আপ করেছেন, ওখানে আপনি উল্লেখ করেন নাই যে আপনি আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কোথাও কোনো দেশের জন্য, কোনো সেনজেন বা ইউরোপিয়ান কান্ট্রির জন্য। তো তখন আপনাকে যেমন গত ২ সপ্তাহ আগে আমার একটা ক্লায়েন্টকে হচ্ছে ফোন করেছিল যে আপনি একবার তো টুরিস্টের জন্য আবেদন করেছেন, সেটা রিজেক্ট হয়েছে। এখন আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন। এক্সাক্টলি আপনি করতে চাচ্ছেন কি? তো সে ভালো কোনো উত্তর দিতে পারে নাই। কিন্তু তার ফর্মটার মধ্যে হচ্ছে আপনার আগে যে ফিঙ্গার দিয়েছে সেটা উল্লেখ করা হয় নাই। তো এছাড়াও আমি যেগুলো ফর্ম করেছি তার মধ্যে অনেকেরই হচ্ছে ছিল এরকম যারা আগে ফিঙ্গার দিয়েছে। সেখানে আমি ডেট উল্লেখ করে দিয়েছিলাম যে কত তারিখে কোন দেশের জন্য ফিঙ্গার করেছিল ২৭ নম্বর ক্লজে গিয়ে, ২৭ নম্বর এন্ট্রিতে গিয়ে যেটা ভিসা ফর্মে থাকে। তো তখন সেটা দেওয়ার পরে তাদেরকে আর ফোন করে নাই, তাদের ভিসা হয়ে গেছে। আর এই যে গত ২ সপ্তাহ আগে উনার হচ্ছে ফোন করেছিল, তো উনি লাস্ট বলতে মানে ভিসা অফিসারকে বলেছিল যে আমি ভালো ইংরেজি বুঝি না। তো এরপর হচ্ছে উনার ভিসাটা রিজেক্ট আসে। তো এটা একটা কারণ হতে পারে। সবার ক্ষেত্রে না, আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নসিবে না থাকলে তো আপনার রিজেক্ট হবেই। তারপরও যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় সেটাই ভালো। তো এক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই যদি আপনারা কেউ আগে কোনো দেশের জন্য ফিঙ্গার করে থাকেন, সেটা মেনশন করবেন ভিসা ফর্ম ফিল আপের সময়। তারপরে আসেন হচ্ছে ভিসা ফর্ম ফিল আপ। ভিসা ফর্ম ফিল আপটা অনেকটা গুরুত্বপূর্ণ। এটাতে হচ্ছে আপনার যদিও ভিসা ফর্মটা আপনি ফিল আপ করে নিয়ে যাওয়ার পর ভিসা সেন্টারে যাওয়ার পর ওরা আবার নতুন করে এটাকে দেখে, রিভাইজ করে। রিভাইজ করার পর আপনার ফর্মটা ফেরত দিয়ে দেয়, তারা অন্য একটা ফর্ম রাখে। তার মানে এই না যে আপনার ভিসা ফর্মটা একেবারে গুরুত্বহীন কোনো কিছু। এটাও গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আপনার যেসব ক্লজগুলা স্টার মার্ক করা আছে এগুলা খুব ভালো করে দেখে শুনে আপনার ফিল আপ করতে হবে। এটা খুব জরুরি। তারপরে মালিকের নাম, রেসপন্সিবলের নাম্বার, অবশ্যই যদি সম্ভব হয় আপনার হচ্ছে যে ভিসাটা আপনাকে ওয়ার্ক পারমিট যিনি দিয়েছেন তার সাথে কথা বলে নেবেন যে হু ইজ দ্য রেসপন্সিবল, তার মোবাইল নাম্বার কী, তার ইমেল অ্যাকাউন্ট কী। অনেক ক্ষেত্রে হচ্ছে হয় কি আপনার মালিকের মোবাইল নাম্বার বা হচ্ছে আপনার আমরা মালিকের ইমেল অ্যাড্রেসটা গুগল থেকে বা ফিনা থেকে, ক্রোয়েশিয়ান যে ওয়েবসাইটটা আছে যেখানে সমস্ত কোম্পানির ডিটেলস থাকে, ফিনা বা কোম্পানি ওয়াল থেকে সেটা কালেক্ট করা সম্ভব। কিন্তু অবশ্যই আপনাকে যে পারমিট দিয়েছে তার সাথে কথা বলে নেবেন যে পিনার যেটা আছে, অনেক সময় এটা রেসপন্সিবল পারসন থাকে না। কারণ অনেক কোম্পানি ওনার বিজি থাকে। অনেক সময় তারা ফোন পিক আপ করে না, অন্য কোনো কাজে থাকে। তো এক্ষেত্রে যারা
এম্বাসি হ্যান্ডেল করে, সেক্ষেত্রে কোম্পানির হয়তো বুককিপার থাকে বা অন্য কাউকে দায়িত্বটা দেওয়া হয়, যে হচ্ছে আপনার ওই লোকটার ভিসার জন্য রেসপন্সিবল থাকে। তো ওই লোকটার মোবাইল নাম্বার সেটা কোম্পানিরও হইতে পারে, কোম্পানির ডিরেক্টরের হইতে পারে, ওনারের হইতে পারে, বুককিপারের হইতে পারে। তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাকাউন্ট, এগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন। ভিসা ফর্মে ওগুলাই ফিল আপ করবেন, যাতে করে ভিএফএস বা ভিসা সেন্টার থেকে হচ্ছে যখনই নক করে তখন যেন উনি রেসপন্স করে, তাইলে ভিসা রিজেকশনের সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। এর বাইরে আরেকটা বিষয় থাকে হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট একটা অ্যাড্রেস থাকে, সেটা কোম্পানির অ্যাড্রেস। একেবারে লাস্টে গিয়ে যখন আপনি ভিসা ফর্ম দেখবেন, আপনাদের ভিসা ফর্মের মধ্যে একেবারে লাস্টে গিয়ে দেখবেন একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। এটা হচ্ছে আপনার একেবারে লাস্টে এসে, এটা আসে লাস্টে এসে হচ্ছে আপনার প্রায় 20 নাম্বারে, এমপ্লয়ার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার ফর স্টুডেন্ট ডিটেলস। এইখানটাতে হচ্ছে আপনার একটা না সরি 20 নম্বরে নয়, এটা 30 নম্বরে। 30 নম্বরে অ্যাড্রেস আইডেন্টিফাইড অ্যাকোমোডেশন। আপনার যে অ্যাকোমোডেশনের জন্য যদি কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসছে, আপনার কোম্পানির অ্যাড্রেস একটা, আপনার অ্যাকোমোডেশনের জন্য যে লেটার দিয়েছে সেটার মধ্যে অ্যাড্রেস আরেকটা থাকে। অবশ্যই ভিসা ফর্মের 29-30 নম্বরে গিয়ে হচ্ছে আপনি এটা উল্লেখ করে দিবেন আপনার অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা ডিফারেন্ট। দুটাকে সেম করেন না, যদিও সেম করলেও প্রবলেম হয় না, ভিসা হয়ে যায় বাই চান্স। আসলে হচ্ছে আমি বলছি অতিরিক্ত সতর্ক থাকার জন্য। ওখানে যেহেতু আপনার অ্যাকোমোডেশনের জন্য আপনাকে একটা লেটার দিয়েছে কোম্পানি, সেই লেটারে অন্য একটা অ্যাড্রেস আছে আর আপনি ইউজ করেছেন হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে বাই চান্স সামহাউ। আসলে সব ক্ষেত্রে এটা হয় না, এটা মেজর কোনো কারণ না, তারপরে যদি সম্ভব হয় আপনারা এটা অবশ্যই লক্ষ্য করবেন। এর বাইরে এসে হচ্ছে আপনার অনেক সময় সিঙ্গেল নেম থাকে। একটা পাসপোর্টে সিঙ্গেল একটা নেম আছে, একটা নাম আছে, সেক্ষেত্রে অনেকে ভিসা ফর্ম করতে গিয়ে কনফিউজড হয়ে যায়। আসলে যারা সচরাচর কাজ করে তাদের তো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল নেমের ক্ষেত্রে ভিসা ফর্মটা যেভাবে ফিল আপ করবেন হচ্ছে আপনার সার নেম, ফ্যামিলি নেম সবগুলো একই নাম দিয়ে দিবেন, তাইলে আর প্রবলেমটা হবে না। এক্ষেত্রে কেউ এলোমেলো করতে গিয়ে, যেমন আপনার একটা নাম আছে পাসপোর্টে, আপনি শেষে বাবার নাম দিয়ে দিয়েছেন, ইটস নট গুড। হ্যাঁ, এটা আপনার রং হচ্ছে, এটার কারণে ভিসা রিজেক্ট হতে পারে। তারপরে অনেকের হচ্ছে আপনার পাসপোর্ট একটা দিয়ে ওয়ার্ক পারমিট আসছে, আসলে ওয়ার্ক পারমিটে তো পাসপোর্ট নাম্বার থাকে না, জন্ম তারিখ আর নাম থাকে। এখানে আপনার হচ্ছে যেটা কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্টের মধ্যে পাসপোর্ট নাম্বারটা থাকে, অ্যাকোমোডেশনের মধ্যে পাসপোর্ট নাম্বারটা থাকে। তো আপনার কন্ট্যাক্ট আর অ্যাকোমোডেশনে যে পাসপোর্ট নাম্বার আছে সেটা ডেট শেষ হয়ে গেছে বা আপনি নতুন পাসপোর্ট নিয়েছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে হয়তো কেউ গোলমাল লাগিয়ে ফেলে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন, নতুন যে পাসপোর্ট আছে ওইটা দিয়ে ভিসা ফর্ম ফিল আপ করবেন। আপনার অরিজিনাল দুইটা পাসপোর্টই, নতুনটা এবং পুরাতনটা, দুটা ভিএফএসে নিয়ে যাবেন। ওনারা দুটো দেখে আপনার একটা রেখে দিবে, নতুনটা, পুরাতনটা আপনাকে ফেরত দিয়ে দিবে। এই ক্ষেত্রে ভুল করেন না, এতে হয়তো ভিসা রিজেকশনের চান্স থাকতে পারে। আর ইন্স্যুরেন্সের একটা রিকোয়ারমেন্ট থাকে। আসলে ইন্স্যুরেন্সের জন্য খুব একটা রিজেকশন হয় না, কিন্তু সন্দেহজনিত কারণের মধ্যে আমি ইন্স্যুরেন্সটাকে ইনক্লুড করতে চাচ্ছি, যদিও ইন্স্যুরেন্সের জন্য আলাদা একটা ক্লজ থাকে, যদি কারো ইন্স্যুরেন্স ভ্যালিড বা যথাযথ অ্যামাউন্টের না হয় সেক্ষেত্রে ভিসা রিজেকশন হতে পারে। তো আপনাদের ইন্স্যুরেন্সটা একটু চেষ্টা করেন, যে যেখানেই করেন, বিশেষ করে গালফের থেকে কাতার ইন্স্যুরেন্স অথবা ক্রোয়েশিয়ান একটা ইন্স্যুরেন্স আছে, মানে বেটার কোনো একটা ইন্স্যুরেন্স করেন যেটা আসলে আপনার ভিসা পাইতে আর একটু হেল্পফুল হয়। তারপর হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ভিসা রিজেকশনের আরও একটা অন্যতম কারণ দাঁড়ায়, একটা কোম্পানিতে মনে করেন হচ্ছে আপনার 10টা ভিসা উঠছে, আরও 10টা ভিসা জমা আছে, এর মধ্যে থেকে 3জন লোক ক্রোয়েশিয়াতে আসছে, এসে তারা 3জনই পলায়া চলে গেছে অন্য কোনো দেশে, না ফিঙ্গার করেছে না টিআরসি নিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় হচ্ছে কোম্পানি ওই যে বাকি 7জনের ভিসা উঠছে তারাও আসতে পারবে কিনা সেটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলে। আবার যাদের ভিসা হচ্ছে আপনার এই ভিএফএসে জমা আছে বা ভিসা সেন্টারে জমা আছে, তাদের ভিসাগুলো না ওঠার জন্য এটা অনেক বড় পরিমাণের ভূমিকা রাখে, অনেকটাই দায়ী থাকে। কারণ হচ্ছে যখন গভর্নমেন্ট দেখায় যে লোক আসছে তাদের ফিঙ্গার হয় নাই, অথবা লোক আসছে তাদের স্যালারি নাই, লোক কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছে না কোম্পানি, তো সেক্ষেত্রে পরবর্তী যে ভিসাগুলো আপনার ভিএফএস বা ভিসা সেন্টারে জমা আছে সেগুলো না হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। তো এখানে অবশ্য কারো দায়ী না, এখানে আমার সাজেশন থাকবে যারা আসবেন প্লিজ আগেই দৌড়ে পালিয়ে গিয়ে কী করবেন, এক্স্যাক্টলি আসছেন তো ইউরোপে কিছু করার জন্য, তো একবারে দৌড়ে পালিয়ে যাওয়ার কিছু নাই ভাই, এখানে আপনাকে কেউ ধরতে বা মারতে আসছে না। আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে, যদি সব ঠিক থাকে নিজের ফিঙ্গারটা করার চেষ্টা করবেন, একটা টিআরসি নেওয়ার চেষ্টা করবেন, তারপরে আপনি চলে যান না, সমস্যা নাই। 15 দিন, 1 মাস, 1.5 মাস ওয়েট করে যান না ভাই, আসছেন যেহেতু এখানে কষ্ট করতে হবে, সুখও করতে হবে, কিন্তু আপনার তো টাইম স্পেন্ড করতে হবে, তাই না?
যখন আপনি আসতে শুরু করেছেন 2 মাস, 4 মাস, 8 মাস, কারো 10 মাস, 11 মাস অপেক্ষা করার পরে আপনি ভিসা পেয়েছেন, তারপরে আসছেন আর আপনি 15 দিনও ওয়েট করলেন না, 1 দিনও ওয়েট করলেন না, চলে গেলেন। তো আপনার পেছনে যাদের ভিসা ওঠার ছিল, এদের কিন্তু সবার রিজিক আপনি মেরে দিলেন। সবার কিন্তু আর ভিসা উঠবে কিনা এখানে পুরোপুরি সন্দেহ হয়ে যায়। যাদের ভিসা ওঠে তাদেরকেও কোম্পানি রিসিভ করে না, অনেক প্রবলেম হয়ে যায়। সো যারাই আসছেন ভিসা পাচ্ছেন এসে পলায় যায়েন না, এটা একটা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। আবার কোনো ভিডিওতে কথা হবে। সালামু আলাইকুম।